টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমার আলোচ্য বিষয় 2026 সালের সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের সেট 1-এর প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকবে 30, সময় হবে তোমরা 1 ঘন্টা। তোমাদের এর আগে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা এবং ভূগোলের প্রশ্ন এবং তার উত্তর দিয়ে দিয়েছি। তোমরা যারা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে। এছাড়াও তোমাদের ইতিহাসের চ্যাপ্টার ওয়াইজ সাজেশন দেওয়া হয়ে গেছে, তো সেগুলো তোমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখে নিও। তাহলে আমরা শুরু করছি আজকের প্রশ্নোত্তর পর্বটি। তোমাদের প্রথমে মাস ডিস্ট্রিবিউশন যেটা রয়েছে সেটা দেখে নাও। প্রথমে যে চ্যাপ্টার রয়েছে ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা, এখান থেকে তোমাদের এমসিকিউ থাকবে 4টে। 1 নম্বর প্রশ্ন 2টো, 2 নম্বর প্রশ্ন 2টো, 3 নম্বর প্রশ্ন 2টো, 5 নম্বর প্রশ্ন 2টো থাকবে। ভারতের সমাজ, অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা, এখান থেকে তোমার 2টো এমসিকিউ, 2টো 1 নম্বর প্রশ্ন, 2টো 2 নম্বর প্রশ্ন, 2টো 3 নম্বর প্রশ্ন এবং 2টো 5 নম্বর প্রশ্ন থাকবে। অর্থাৎ দেখা যাচ্ছে 6টা তোমাদের এমসিকিউ থাকবে, 6টা করতে হবে। 4টে 1 নম্বর প্রশ্ন থাকবে, 4টে করতে হবে। 4টে 2 নম্বর প্রশ্ন থাকবে, 2টো করতে হবে। 4টে 3 নম্বর প্রশ্ন থাকবে, 2টো করতে হবে। আর 4টে 5 নম্বর প্রশ্ন থাকবে, 2টো করতে হবে। এইভাবে তোমার 30 নম্বরের নাম্বার বিভাজন হবে। এবার দেখো তোমাদের প্রথম যে প্রশ্নটা রয়েছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 গুণ 7 সমান 7। প্রথম প্রশ্ন দেখো কি আছে। হিজরি সাল গণনা করা হয় হজরতের তায়েব গমন থেকে, হজরতের মদিনা গমন থেকে, হজরতের কাবা গৃহে প্রবেশ থেকে, হজরতের মক্কা গমন থেকে। উত্তর হচ্ছে হজরতের মক্কা গমন থেকে। পরের প্রশ্ন, করতোয়া ও ভাগীরথী নদীর মাঝে এলাকাটি ছিল বঙ্গ নাকি বঙ্গাল নাকি বরেন্দ্র নাকি গৌড়? উত্তর হচ্ছে বরেন্দ্র, এটা ভাগীরথী হবে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো। 3 নম্বর, শশাঙ্কের মৃত্যুর পর কর্ণ সুবর্ণ দখল করেছিলেন হর্ষবর্ধন, ভাস্কর বর্মা, গোপাল নাকি কেউই নন? উত্তর হচ্ছে, সঠিক উত্তর হচ্ছে ভাস্কর বর্মা। পরের প্রশ্ন, বাংলায় সেন শাসনের অবসান ঘটেছিল তুর্কি আক্রমণে, খলজি আক্রমণে, সৈয়দদের আক্রমণে নাকি লোদিদের আক্রমণে? এর যেটা সঠিক উত্তর সেটা হবে তুর্কি আক্রমণে। পরের প্রশ্ন, মেঘনা নদীর পূর্ব দিকে এলাকাকে বলা হতো হরিকেল নাকি সমতট নাকি বঙ্গাল নাকি বঙ্গ? এর যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে সমতট। পরের প্রশ্ন, 6 নম্বর, সেন যুগে লক্ষণ সেনের রাজসভায় জয়দেব ছিলেন একজন সাহিত্যিক, শিল্পী, জ্যোতির্বিদ নাকি বিজ্ঞানী? এর যেটা সঠিক উত্তর সেটা হবে সাহিত্যিক। পরের প্রশ্ন, ইসলামীয় সংস্কৃতি ভারতবর্ষে আসার ফলে লাভ হয়েছিল হিন্দু সংস্কৃতির, ইসলামীয় সংস্কৃতির, উভয় সংস্কৃতি নেই, কোনোটিই নয়? উত্তর যেটা হবে সেটা তোমরা দেখে নাও, উত্তর হবে ইসলামীয় সংস্কৃতির। পরের যে প্রশ্ন, নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুসারে উত্তর দাও। 1 গুণ 4 সমান 4। প্রথম যে প্রশ্ন দেখে নাও, প্রথম প্রশ্ন কি আছে, কে চর্যাপদের পুঁথি উদ্ধার করেন? উত্তর লিখবে আচার্য হরপ্রসাদ শাস্ত্রী। পরের প্রশ্ন, নাড়ু কি? উত্তর লিখবে চোল রাজ্যে কয়েকটি গ্রামকে নিয়ে গঠিত পরিষদকে নাড়ু বলা হয়। পরের প্রশ্ন 3 নম্বর, সত্য না মিথ্যা লেখো। পাল আমলের তুলনায় সেন আমলের বর্ণ ব্যবস্থা কঠোর ছিল, এটা মিথ্যা। তারপরে দেখো সত্য না মিথ্যাতে কি আছে, লুইপাদ ছিলেন একজন বৌদ্ধ সিদ্ধাচার্য, এটা একদম সত্য, এই জন্য রাইট দেওয়া হয়েছে। চলে আসবো পরের প্রশ্ন, স্তম্ভ মেলাও, হাফ করে আছে, 4টে করতে হবে। 2 নম্বর, দেখো এরকম আছে, ক স্তম্ভে আছে প্রথম খলিফা, বুদ্ধের অবতার, ইসলাম ধর্মের প্রবর্তক গঙ্গাইকণ্ড চোল। খ স্তম্ভে আছে হযরত মুহাম্মদ, রাজেন্দ্র চোল, অতীশ দীপঙ্কর, আবু বকর। এবার মিলিয়ে যেটা হবে, প্রথম খলিফা যেটা হবে আবু বকর, বুদ্ধের অবতার হচ্ছে অতীশ দীপঙ্কর, ইসলাম ধর্মের প্রবর্তক হচ্ছে হযরত মুহাম্মদ, গঙ্গাইকণ্ড চোল এটার সঙ্গে মিলবে হচ্ছে রাজেন্দ্র চোল। এবার আসবো পরবর্তী প্রশ্ন, 4 দাগের প্রশ্ন, 2টি বা 3টি বাক্যে উত্তর দাও। 2 গুণ 2 সমান 4। প্রথম যে প্রশ্ন দেখো কি আছে, মিনিয়েচার কি? উত্তর লিখবে মিনিয়েচার শব্দটি ইংরেজি শব্দ, একে বাংলায় অনুচিত্র বলা যেতে পারে। মধ্যযুগে বইয়ের পাতা ছবি দিয়ে সাজানো হতো, আকার ও আয়তনে এই ছোট ছবিগুলোকে মিনিয়েচার বলা হয়। পরের প্রশ্ন দেখো, অথবা দিয়ে কি আছে, পাল আমলের বৌদ্ধ স্তূপগুলি দেখতে কেমন ছিল? উত্তর লিখবে প্রাচীন ভারতে বৌদ্ধ ও জৈনদের স্তূপ নির্মাণের রীতি ছিল। পাল আমলেও স্তূপ নির্মাণের রীতি লক্ষণীয়, তবে এই আমলে স্তূপ নির্মাণের রীতিতে পরিবর্তন লক্ষ্য করা যায়। এই যুগের স্তূপগুলি শিখরের মতো দেখতে ছিল। এই যুগে নির্মিত স্তূপগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো 1 বাংলাদেশের ঢাকা জেলার
আশরাফপুর, 2 রাজশাহীর পাহাড়পুর, 3 চট্টগ্রাম, 4 পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার ভরতপুর গ্রামের বৌদ্ধ স্তূপ। চলে আসবো পরের প্রশ্ন, ব্রহ্মদেও কি? উত্তর লিখবে দক্ষিণ ভারতের রাজাদের অনেকে স্থানীয় সামন্ত বা ব্রাহ্মণদের সঙ্গে ক্ষমতা ভাগ করে নিতেন। অনেক সময় রাজা ব্রাহ্মণদের জমি দান করতেন। ব্রাহ্মণরা অনাবাদী জমি ও জঙ্গল পরিষ্কার করে নতুন জনবসতি তৈরি করতেন। রাজা ব্রাহ্মণদের যে জমি দিতেন তার জন্য ব্রাহ্মণদের কর দিতে হতো না। রাজার জমিদানের এই ব্যবস্থাকে ব্রহ্মদেয় ব্যবস্থা বলা হয়। চলে আসবো পরের প্রশ্ন, 7 থেকে 8টি বাক্যে উত্তর দাও। 3 গুণ 2 সমান 6। প্রথম যে প্রশ্ন দেখো কি আছে, টিকা লেখো বিক্রমশিলা মহাবিহার। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর লিখবে পাল আমলের একটি বিখ্যাত মহাবিহার হলো বিক্রমশিলা মহাবিহার। পাল রাজা ধর্মপাল মগধের উত্তরে গঙ্গার তীরে বর্তমান ভাগলপুর শহরের কাছে বিক্রমশীল মহাবিহার প্রতিষ্ঠা করেন। এই জায়গায় এখনো এর ধ্বংসাবশেষ দেখা যায়। এবার পরের পয়েন্টে পঠন পাঠন দিয়ে লিখবে বিক্রমশীল মহাবিহার বৌদ্ধ ধর্মচর্চার অন্যতম প্রধান কেন্দ্র ছিল। এটি ছিল বজ্রযান বৌদ্ধ ধর্মচর্চার বড় কেন্দ্র। এছাড়া এখানে ব্যাকরণ, দর্শন, তর্কশাস্ত্র প্রভৃতি বিষয় পড়ানো হতো। এর গ্রন্থাগারে বহু মূল্যবান পাণ্ডুলিপি ছিল। ছাত্র শিক্ষক পয়েন্ট করবে দিয়ে লিখবে বিক্রমশীল মহাবিহারে 3000 জন ছাত্র লেখাপড়া করত। ছাত্ররা প্রবেশিকা পরীক্ষায় পাশ করলে এখানে পড়ার সুযোগ পেত। ছাত্রদের বিনা খরচে শিক্ষার ব্যবস্থা ছিল। শিক্ষা শেষে তাদের উপাধি প্রদান করা হতো। বৌদ্ধ পণ্ডিত অতীশ দীপঙ্কর এই মহাবিহারের মহাচার্য ছিলেন। এখানে 114 জন শিক্ষক নানা বিষয়ে পড়াতেন। তিব্বতের অনেক বৌদ্ধ ভিক্ষু এখানে পড়তে আসতেন। এর পতনটা কিভাবে হয়েছিল? ত্রয়োদশ শতকে তুর্কি আক্রমণকারীরা এই মহাবিহার আক্রমণ ও ধ্বংস করেছিল। বোঝা গেছে তুর্কি আক্রমণকারীরা এটা ধ্বংস করেছিল। পরের প্রশ্ন দেখো, অথবা টিকা লেখো নালন্দা মহাবিহার। তো উত্তরে তোমরা লিখবে বর্তমান ভারতে বিহার রাজ্যের পাটনা জেলার অন্তর্গত রাজগীরের কাছে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষ আছে। সম্ভবত গুপ্ত সম্রাটদের আমলে খ্রিস্টীয় 5ম শতকে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। তবে সম্রাট হর্ষবর্ধনের রাজত্বকালে নালন্দা বিশ্ববিদ্যালয়ের খ্যাতি দেশ বিদেশে ছড়িয়ে পড়ে। তো এর প্রথম পয়েন্ট করবে গঠন দিয়ে দেখো, গঠনটা এখানে লেখা হয়েছে, গঠনটা লিখবে। তারপরে পয়েন্ট করবে পঠন পাঠন দিয়ে দেখো যেটা লেখালাম সেটা লিখবে। আমি আর পড়ছি না, পড়লে ভিডিওটা লম্বা হয়ে যাবে। ছাত্র শিক্ষক দেখো এখানে পয়েন্ট করে যেটা লেখানো হচ্ছে সেটা সুন্দর করে লিখবে। পরের নেক্সট যে পয়েন্ট, সেই নেক্সট পয়েন্টটা দেখো কি আছে। নেক্সট পয়েন্ট সেটা হচ্ছে পতন। পতন লিখবে ত্রয়োদশ শতকে তুর্কি আক্রমণকারীরা বিহার আক্রমণ করে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ব্যাপক ক্ষতি করে। অর্থাৎ বিক্রমশীল মহাবিহারও কিন্তু তুর্কি আক্রমণকারীরা ধ্বংস করেছিল, আর নালন্দা বৌদ্ধ বিহার যেটা সেটাও কিন্তু তুর্কি আক্রমণকারীরা ধ্বংস করেছিল। এবার দেখো পরের যে প্রশ্ন, নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 5 গুণ 2 সমান 10। প্রথম যে প্রশ্ন আছে দেখো কি আছে। প্রথম প্রশ্ন, ভারতের সামন্ত ব্যবস্থার সংক্ষিপ্ত ধারণা দাও। উত্তর লিখবে খ্রিস্টীয় 7ম শতক থেকে ভারতের অর্থনীতিতে এক বিশেষ ধরনের পরিবর্তন ঘটতে থাকে। এই পরিবর্তিত অর্থনৈতিক ব্যবস্থায় সবার উপরে ছিলেন রাজা। রাজা তার রাজ্যের উপর রাজ্যের জমির রাজস্ব প্রদানের শর্তে অনুগত ব্যক্তি বা সামন্তদের মধ্যে ভাগ করে দিতেন। সামন্ত আবার উপসামন্তদের মধ্যে তার জমি ভাগ করে দিতে পারতেন। এই ব্যবস্থায় সর্বনিম্ন স্তরে ছিল সাধারণ জনগণ। এই ব্যবস্থাকেই সামন্ত ব্যবস্থা বলা হয়। সামন্ত ব্যবস্থার উদ্ভবের কারণ দিয়ে প্রথম পয়েন্ট দেবে ব্যবসা বাণিজ্যের মন্দা। দিয়ে লিখবে খ্রিস্টীয় 7ম শতক থেকে ভারতের বেশ কিছু জায়গায় ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মন্দা দেখা দিয়েছিল। ফলে এই সময় কৃষির গুরুত্ব বেড়েছিল। পরের পয়েন্ট দেবে আঞ্চলিক রাজশক্তি ও নতুন রাজ কর্মচারীর উত্থান। দিয়ে দেখো যেটা লেখানো আছে সেটা লিখে নেবে। তারপরে পয়েন্ট দেবে বেতনের পরিবর্তে জমিদান। দিয়ে দেখো যেটা লেখানো আছে সেটা লিখে নেবে। 4 নম্বর পরাজিত রাজার রাজ্য। দিয়ে লিখবে অনেক সময় যুদ্ধে জয়ী রাজা পরাজিত রাজাকে কর প্রদানের বিনিময়ে তার রাজ্য ফিরিয়ে দিতেন। পরাজিত রাজার রাজ্য করদ রাজ্য বা সামন্ত রাজ্যে পরিণত হতো। ঠিক আছে, আমি বেশি পড়লাম না, পড়লে কিন্তু ভিডিও লম্বা হবে এবং তোমাদেরই দেখতে ভালো লাগবে না ভিডিওটা। চলে আসবো পরের প্রশ্ন দেখো কি আছে। শশাঙ্কের কৃতিত্বের পরিচয় দাও। উত্তর লিখবে শশাঙ্ক ছিলেন বাংলার প্রথম সার্বভৌম রাজা। প্রথম জীবনে তিনি মহাসেনগুপ্তের সামন্ত ছিলেন। গুপ্ত বংশের দুর্বলতা সুযোগে 606 খ্রিস্টাব্দে তিনি স্বাধীন গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। এবার দেখো প্রথম পয়েন্ট দেবে উপাদান। যে লিখবে শশাঙ্ক সম্পর্কে জানা যায় কবি বাণভট্ট রচিত হর্ষচরিত, চৈনিক পরিব্রাজক হিউয়েনসাং রচিত সি ইউকি এবং বৌদ্ধ গ্রন্থ আর্য মঞ্জুশ্রী মূলকল্প গ্রন্থ থেকে।
এরপরের পয়েন্ট দিবে শশাঙ্কের রাজ্য বিস্তার, দেখো যেটা লেখা হচ্ছে সেটা লিখে দেবে। স্বাধীন সার্বভৌম রাজ্য প্রতিষ্ঠা, যেটা এখানে লেখানো আছে সেটা লিখে দেবে। পরের পয়েন্ট দিবে মৈত্রী জোট গঠন ও কনৌজ আক্রমণ, দিয়ে এটা লিখে দেবে। তারপরে নেক্সট পয়েন্ট 4 নম্বর পয়েন্ট শশাঙ্ক হর্ষবর্ধন দ্বন্দ্ব, দিয়ে এখানে যেটা লেখা আছে সেটা লিখে দেবে। পরের পয়েন্ট দেখো গৌড়তন্ত্র, দিয়ে গৌড়তন্ত্র এটা লেখা আছে গৌড়ের সিংহাসনে বসার পর শশাঙ্ক একটি সামন্ততান্ত্রিক শাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন, এটি গৌড়তন্ত্র নামে পরিচিত। তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে গৌড়তন্ত্র কাকে বলে, তার উত্তরেও তোমরা এটা লিখতে পারো। পরিশেষে বলা যায় বাংলার ইতিহাসে শশাঙ্ক বিশিষ্ট স্থান অধিকার করে আছেন। তিনি যে রাজ্য জয়ের নীতি অনুসরণ করেছিলেন পরবর্তীকালে তা অনুসরণ করে পাল বংশের রাজারা এক বিরাট সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। এবার দেখো পরের যে প্রশ্ন, পাল যুগের সঙ্গে সেন যুগের পার্থক্য লেখো। তো দেখো পাল পার্থক্যের বিষয় কি কি লেখা আছে, সময়কাল, প্রতিষ্ঠাতা, ধর্ম আর সামরিক দক্ষতা। দিয়ে দেখো এই পার্থক্যের বিষয়ের নিরিখে তোমাদের এই পার্থক্যটা লেখানো হয়েছে, তোমরা ভালো করে পার্থক্যটা লিখে নিও। এই পার্থক্যটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্থক্য, ঠিক আছে? অনেক বিদ্যালয়ে কিন্তু এই পার্থক্যটা আসতে পারে। আশা করি তোমরা সকলে দেখে নিয়েছো। তো এই গেল তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম শ্রেণীর ইতিহাসের হলিস্টিক প্যাটার্নজি প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এর পরবর্তীতে কোন স্কুলের প্রশ্ন এবং উত্তর দরকার বা কোন সাবজেক্টের সাজেশন দরকার সেটা কিন্তু কমেন্টে লিখে জানাবে। কমেন্টে অবশ্যই তোমাদের বিদ্যালয়ের নাম এবং তোমাদের কে কোন জেলা থেকে ইচ্ছো সেটা লিখতে ভুলবে না। তোমাদের এই পরীক্ষাটা এপ্রিল মাসে হবে, তোমরা সকলে মন দিয়ে ভালো করে পড়াশোনা করো। আর এই প্রশ্ন যে তোমাদের হুবহু হবে তার কোনো মানে নেই, এটা একটা প্যাটার্ন মাত্র। তোমাদের পরবর্তীতে আরও অনেক সেটের প্রশ্ন ডিসকাস করা হবে, সেইগুলো যদি তোমরা ভালো করে করো এবং ভালো করে বইটা খুঁটিয়ে পড়ো, দেখবে পরীক্ষায় তোমাদের সাফল্য নিশ্চিত। তোমরা সকলে মন দিয়ে ভালো করে পড়াশোনা করো, তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।